এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ তুমুল আলোচনা হচ্ছিল। বিএনপি অবশেষে অধ্যাদেশটি রেটিফাই করলো, তাদের উদ্যোগেই বিল আনা হয়েছে এবং সেটি পাশ হয়েছে। এর মধ্য দিয়ে মানে আপনার প্রতিক্রিয়াটি প্রথমে একটু জানতে চাই যে এটির কি খুব প্রয়োজন ছিল? এটি তো ডক্টর ইউনূস সরকার করেছিল, তার যে জঙ্গি শাসন বা আপনার যে শব্দ ইউনূস গং, তারা এটি করেছিল। এবং বিএনপির পক্ষ কাছ থেকে তো মানুষের একটু ভিন্ন ধর্মীয় প্রত্যাশা ছিল যে না, গণতান্ত্রিক পথে হাঁটবে। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি প্রথমেই। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোন দেশেই এইভাবে নির্বাহী আদেশে কিংবা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এরকম একটা দল যে দলটা কমপক্ষে 40% মানুষকে রিপ্রেজেন্ট করে। কারণ আপনার এটা আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন কিংবা জাতিসংঘ বলেন কিংবা কোনোভাবেই আপনি ধরেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় দফায় নির্বাচনের ক্ষেত্রে, তিনি যখন বাইডেনের কাছে হেরে গেলেন তখন হোয়াইট হিলে তার সমর্থকরা যে আক্রমণটা করলো এবং সেখানে তো কয়েকজন হত্যাকাণ্ডের শিকার। কিন্তু তাতে তো সেটা খুব নিন্দনীয় ঘটনা এবং এরকম সহিংসতা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলকে কেন্দ্র করে পাই। কিন্তু সেই জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, কোনো ব্যক্তিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এই জিনিসগুলো তো আমরা দেখি না। তাতে করে জটিলতা আরো বেশি তৈরি। বিএনপিকে কেন এই দায়িত্বটা নিতে হলো যে আইনি প্রয়োগ করে ফেললো একেবারে? এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বিএনপি কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে বা আওয়ামী লীগ বিহীন একটা মাঠ তৈরি করতে চাচ্ছে আগামী দিনের রাজনীতির জন্য, যেটি ডিপ স্টেটের খেলা ছিল যে আওয়ামী লীগ বিএনপি দুটোই মাইনাস হবে, একটা বিশেষ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসাবে? এটা কি তারই কোনো এক্সটেনশন, আরেকটু সফট আকারে? আসলে অনেকগুলো বিষয় অপেক্ষা করছে। কারণ আপনি এর ভেতরে যেমনটা আমি বলছিলাম যে বিএনপি কিন্তু তাদের তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও আমরা শুনিনি এই ইউনূস সাহেবের সময়, এবং তারা কিন্তু সেটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিপক্ষে। এবং আমরা যখন নির্বাচন হয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে ইভেন জামাতে ইসলামও আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোটের জন্য তারা নানা রকম ভাবে চেষ্টা করেছেন এবং সেই নির্বাচনী সভায় কিন্তু অনেকেই আপনার আওয়ামী লীগের প্রতি যথেষ্ট ইতিবাচক কথাবার্তা বলেছেন। এবং নির্বাচন হওয়ার সাথে সাথে আমরা দেখেছি কোথাও কোথাও বিএনপির যে নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে আমরা আরেকটা যে খুব নেতিবাচক এবং ধ্বংসাত্মক প্রবণতা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে আপনার উগ্রবাদী শক্তি কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা আওয়ামী লীগ নির্মূলের সাথে সাথে বিএনপিকেও নির্মূলের কথা তারা একদম প্রকাশ্যেই বলেছে। এবং দুটো দলকেই তারা আপনার চাঁদাবাজদের দল বলে অভিহিত করেছে, স্বৈরাচার বলে অভিহিত করেছে। এবং দুটো দলকেই তারা সেদিনও 11 দলীয় জোট যে আপনার সমাবেশটা করলো, সেখানে তারা বলছে যে 72-এর যে বাকশালী সংবিধান, সেই সংবিধানের পক্ষে যারা, জাতি আজ দুই ভাগে বিভক্ত, একদিকে হচ্ছে 72-এর বাকশালী সংবিধানের পক্ষে যারা, আর যারা 72-এর সংবিধানের বিপক্ষে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে এবং আপনার যদি বিষয়টা এরকম হতো যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, তারপরে রাজনৈতিক আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের নিজস্ব রাজনীতি আছে, ম্যানিফেস্টো আছে, দর্শন আছে, তাদের কর্মসূচি আছে, সেটা নিয়ে তাদের ভিতরে নানা রকম মতবিরোধ হয়, তারা নানা রকম অনেক সময় সহিংসতা হয়। সেরকম কিছু হলে আমি এত বিস্মিত হতাম না। কিন্তু বিষয়টা হয়েছে যে আমাদের এখানে গণতান্ত্রিক রাজনীতির যে অভাব এবং আমাদের এই যে বড় দুটো দলের যে পাল্টাপাল্টি এবং প্রতিহিংসার, এটার সুযোগে কিন্তু আপনার বাংলাদেশ বিরোধী উগ্রবাদী শক্তি কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির তরফ থেকে কিছু কিছু নেতা, তারা অন্তত ইতিবাচক কথাবার্তা বলছে। এবং আপনার বিভিন্ন জায়গাতে যারা আমরা আলোচনা করি এবং যারা সাংবাদিক, যারা সুশীল সমাজের, তারাও কিন্তু এই কথাটা বলছিলেন। অনেকের প্রত্যাশা ছিল যে আপনার নির্বাচনের পরে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের অগ্রযাত্রার স্বার্থে সবাই মিলে আমরা একটা ইতিবাচক রাজনীতি শুরু করব। কিন্তু সেখান থেকে এই ধরনের কর্মকাণ্ড, এটা ঠিক
মানে সবাই, প্রত্যেকের জন্য আমাদের একটা বিস্মিত হবার বিষয়। কারণ এরকমটা আমরা আশা করিনি, কারণ তাদের কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে যদি বিষয়টা এরকম হতো যে হ্যাঁ, আপনার ইউনূস সাহেবের সময়ে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক, কিংবা নির্বাচনের সময় তারা আওয়ামী লীগের প্রতি যথেষ্ট রিলাক্টেন্ট ছিল, হ্যাঁ, কিংবা তার পরবর্তী আচরণেও আমরা যদি দেখতাম যে ভীষণ রকম বিরোধী, এটা আমরা জানি যে তাদের কয়েক দশকের রাজনীতি পরস্পরের বিরোধিতা করেই অগ্রসর হয়েছে, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো তারা একসাথে কাজও করেছে। আবার বিভিন্ন সময়ে দেশের সংকট মুহূর্তে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সংকট নিরসনও হয়েছে। সুতরাং রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমরা বলি, তাহলে এটা তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, এটা সামাজিক শেকড় আছে, এটা সাংস্কৃতিক শেকড় আছে, এটা বুদ্ধিবৃত্তিক শেকড় আছে। তা আপনি সেইটাকে কি করে উপড়ে ফেলবেন? এবং রাজনৈতিক দল, ছোটখাটো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেও আপনার জটিলতা বেশি হয়। সেটা তো আপনার জাতিসংঘ থেকে শুরু করে আপনার পৃথিবীর যত থিঙ্ক ট্যাঙ্ক কিংবা যারা রাজনীতি নিয়ে কাজ করেন, রাজনৈতিক বিশ্লেষক, তারা হরহামেশা এই কথাগুলো বলেন যে যে রাজনৈতিক দল তাদের নিজস্ব একটা আদর্শ আছে, জনসমর্থন আছে, তারপর তাদের নিজস্ব শেকড় আছে, সে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলে আপনার সমস্যা সমাধানের চেয়ে জটিলতা আরো বেশি হয়। এবং সেই জটিলতাগুলো মানে ইন দি লং রান আপনার যে সমাজ, রাষ্ট্র, তারপরে তার অর্থনীতি, তার রাজনীতি, সেটাকে আরো বিপদে ফেলে দেয়। এখন আমি আসলে বিস্মিত হচ্ছি এইটার জন্য যে আপনি আজকে ধরেন যে একটা, প্রথমটা হচ্ছে যে যে আইনটা করা হলো, আমি সন্দিহান যে এটা ওয়েদার মানে দিস ল, দিস পিস অফ ল, ইট ইজ ভ্যালিড পিস অফ ল ইন টার্মস অফ কনস্টিটিউশনাল আর্টিকেল। কারণ কনস্টিটিউশনাল আমরা আইনের ছাত্র হিসেবে যেটা জানি যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং এই সর্বোচ্চ আইনে যে মৌলিক অধিকার কিংবা মানবাধিকারের কথা বলা হয়েছে, সেটার সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয়, তাহলে পরে সেটা আপনার বাতিল হয়ে যাবে। এখন এই আইনটা যদি মানে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কেউ, আমার মনে হয় সেটা টিকবে না। হ্যাঁ, ওই আপনার সংবিধান সংশোধন করে তারপরে আপনাকে সেটা প্রমাণ করতে হবে, এবং সেটাও প্রমাণ সাপেক্ষ। কারণ যেই বিতর্কটা ইউনূস সাহেবের সময় হয়েছে, যে আপনি যারা সরকারে যারা ছিলেন, অনেক শক্তি প্রয়োগ করা হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, তো সেইটার ব্যাপারে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করে, কিন্তু সেইটাকে বাদ দিয়ে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, সেটা ঠিক হবে না। হ্যাঁ, তো একইভাবে আপনি যে দলটাকে নিষিদ্ধ করবেন কিসের ভিত্তিতে? আপনি যে বলে দিলেন যে এরা এই করেছে, ওই করেছে, সেটা প্রমাণ লাগবে না। আর আপনি যদি এই যে মানদণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে তো প্রত্যেকটা সরকারি দল যখনই তারা সরকারে ছিল এই ধরনের কর্মকাণ্ড তারা কম বেশি করেছে। সব সরকারি দলই সরকার পতনের সাথে সাথে তাদের নিষিদ্ধ করার মানে ন্যায্যতাও এই আইনের দ্বারা তৈরি হবে। এবং আরেকটা যেটা বড় বিপদ, যে আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা মানে পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটা বিষয় হয়ে গেল। কারণ আপনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে, 5 বছর পরে কিংবা 7 বছর পরে কিংবা 3 বছর পরে আওয়ামী লীগ যদি জনসমর্থন নিয়ে এসে সরকার গঠন করে, তারাও যদি একইভাবে বিএনপিকে নিষিদ্ধ করে, তাহলে পরে এইখানে এই নিষিদ্ধ আর এই প্রতিহিংসার চক্রেই আমরা মানে ঘুরপাক খেতে থাকবো। আমরা নিজেদের দলের, নিজেদের দেশের জন্য আর কিছু করতে পারবো না। এখানে আমার মনে হয় কোনো তৃতীয় পক্ষ, মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনার বিএনপির ভিতরে তো সেই রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন লোকজন আছেন, এবং তারা আছে বলেই তো তারা কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন। কারণ ইউনূস সাহেবের সময় যদি আমরা সেটা শুনতাম এবং তার পরবর্তীতেও যদি আমরা কোনো আশ পেতাম, তাহলে পরে আমরা এভাবে বিস্মিত হতাম না। কিন্তু বিস্মিত হচ্ছে এই জন্য যে আপনার বিএনপির তরফ থেকে আমরা এই ধরনের কথাবার্তা শুনিনি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যারা দল পরিচালনা করেন, তাদের মধ্যে সেই রকম প্রজ্ঞাসম্পন্ন কিংবা রাজনীতি করার লোকজন তো আছেন। সুতরাং তারা এই যে আজকে যে, কারণ ক্ষমতায় থাকতে আমরা তো দেখেছি যে ক্ষমতায় থাকতে এই ধরনের আপনার উদ্ধত, তারপরে আপনার ধরেন ইররেশনাল, তারপরে ধরেন অবিমৃষ্যকারী,
এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। সেটা আমরা সব সরকারের সময় কম বেশি দেখি। আত্মঘাতী কেন? আপনি বলছেন বা আমরা অনেকেই বলছি যে এটি বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আপনার কাছে থেকে জানতে চাই যে আত্মঘাতী সিদ্ধান্ত বলতে মানে আপনি কি বলতে চাইছেন? বিএনপির জন্য এটি কতটা আত্মঘাতী, মানে কোন প্রক্রিয়া আত্মঘাতী? আমি যেটা মনে করি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন বাংলাদেশে আসেন, তার কর্মকাণ্ড, তার কথাবার্তা সবকিছু মিলে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। যে তিনি কথা খুব বেশি বলছেন না, খুব পরিমাপ করে কথা বলছেন, আবার তার কথাবার্তা, তারপরে আচার আচরণ সবকিছুতে একটা নমনীয়তা, একটা বিনয় সবাই দেখলেন। কিন্তু হুট করে এসে আপনি কিছু কিছু কর্মকাণ্ড যেটা খুব মানে ধরেন যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি তো মানে তার শিক্ষা জীবনে তিনি অল থ্রু ফার্স্ট। হ্যাঁ, তার এসএসসি, এইচএসসি, তারপর অনার্স, মাস্টার্স অল থ্রু ফার্স্ট। এবং তিনি স্পিকার ছিলেন একটা বড় দলের স্পিকার হিসেবে, এবং তার ভাবমূর্তিও খুব উজ্জ্বল। তিনি যে খুব বিতর্কিত কথাবার্তা বলেছেন সেটা কিন্তু না, খুবই স্বল্পভাষী ছিলেন এবং দক্ষতার সাথে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন 60 বছরের বয়স্ক একজন মহিলা, তাকে গ্রেপ্তার করার কোনো কারণ তো থাকতে পারে না। তারপরেই আপনি একদিন পরেই আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো একটা আইন পাশ হলো। একই সময় আপনার আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়াতে একটা সফরে রয়েছেন। হ্যাঁ, তো সবকিছু মিলে একটা বিস্মিত হওয়ার মতো বিষয়। যে কারণ আমরা যদি বিএনপির কথাবার্তা এবং আচার আচরণে ওরকম একটা আঁচ পেতাম, ইঙ্গিত পেতাম, তাহলে পরে এতটা বিস্মিত হতাম না। আমার মানে গত ইউনূস সরকারের সময়ে যে মানে যে সমস্ত কথাবার্তা হয়েছে, তারপরে ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার দেশীয় বিদেশি নানা রকম খেলোয়াড় যারা তারা চেষ্টা করেছেন, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা এই জিনিসটা এই জিনিসের কোনো মানে ইঙ্গিত আমরা পাই। সেই জন্য আমরা ভীষণ রকম বিস্মিত হচ্ছি, এবং এই বিষয়গুলো, এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাত। কারণ এর আগেও অনেক সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আলটিমেটলি সেই ধরনের সিদ্ধান্ত তাদের মানে ইতিবাচক কোনো ফলাফল কিন্তু তাদেরকে আপনার দেয়নি। সুতরাং সেই জন্য বলছি যে